আসসালামু আলাইকুম। আমি শিশির রাইসুল এবছর ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছি। আমি আরবিসি একাডেমির একজন ছাত্র ছিলাম। আর অ্যাজ এ স্টুডেন্ট যে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকে আমরা অণুজীব চ্যাপ্টারের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যালেরিয়া। আচ্ছা, সো গত লেকচারে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে জেনেছিলাম, এবার জানবো হচ্ছে ম্যালেরিয়া। সো ম্যালেরিয়া কোন পর্বের প্রাণী এটা আমরা ফার্স্ট জানি। সো ম্যালেরিয়ার কিংডমটা কি? ম্যালেরিয়া হচ্ছে প্রোটিস্টা পর্বের প্রাণী, প্রোটিস্টা রাজ্যের প্রাণী। এখন রাজ্য কয়টা আছে? আমরা সবাই জানি রাজ্য আছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। সো এই ম্যালেরিয়াটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা পর্ব কি বা ফাইলাম হচ্ছে অ্যাপিকমপ্লেক্সা। আচ্ছা, আর জেনাসটা একটু মনে রাখতে হবে, জেনাসটা হচ্ছে প্লাসমোডিয়াম। সো এই ম্যালেরিয়া সম্পর্কে জাস্ট এতটুকু মনে রাখতে হবে, কিংডম, ফাইলাম, জেনাস। সো কিংডম হচ্ছে প্রোটিস্টা, এটা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। আর ফাইলাম হচ্ছে অ্যাপিকমপ্লেক্সা, অ্যাপিকমপ্লেক্সা পর্বের অন্তর্ভুক্ত। আর জেনাস হচ্ছে প্লাসমোডিয়াম। আচ্ছা, সো এই যে জেনাস প্লাসমোডিয়াম, এটার অনেকগুলো স্পাইসিস আছে বা প্রজাতি আছে। তার মধ্যে আমরা কিছু প্রজাতি দেখি এবং ওগুলোর ডিউরেশন বা ওগুলোর আক্রান্ত হওয়ার যে ডিউরেশন বা ওগুলো কখন থাকে, গ্রীষ্মপ্রধান না নাতিশীতোষ্ণ, আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্লাসমোডিয়াম কয় ধরনের হতে পারে? মূলত প্লাসমোডিয়ামের 60টা প্রজাতি আছে, তার মধ্যে 4টা প্রজাতি আছে যেটা ম্যালেরিয়া রোগ ঘটায় আর কি। সো প্লাসমোডিয়াম ফালসিফেরাম, দেন হচ্ছে প্লাসমোডিয়াম ওভালি, দেন প্লাসমোডিয়াম ভাইভেক্স, দেন প্লাসমোডিয়াম ম্যালেরিয়াই, এই 4টা প্রজাতি সম্পর্কে আমরা জানবো। প্লাসমোডিয়াম ফালসিফেরাম, প্লাসমোডিয়াম ওভালি, প্লাসমোডিয়াম ভাইভেক্স এবং প্লাসমোডিয়াম ম্যালেরিয়াই। আচ্ছা, সো আমরা অ্যাট ফার্স্ট জানি এগুলো যেই আক্রান্ত হলে, এই স্পাইসিস দ্বারা যদি মানবদেহে আক্রান্ত হয় তাহলে জ্বর কয়দিন অন্তর অন্তর হয়। সো জ্বরের ডিউরেশন, আচ্ছা, সো জ্বরের যদি ডিউরেশনটা দেখি, এটা হচ্ছে 36 থেকে 48 ঘন্টা পর পর হয়। এটা হচ্ছে 48 ঘন্টা পর হয়, এটা হচ্ছে 48, এটা হচ্ছে 72 ঘন্টা পর পর। আচ্ছা, সো এটা হচ্ছে জ্বর হওয়ার যে ডিউরেশন। এই স্পাইসিস দ্বারা যদি মানবদেহে আক্রান্ত ঘটে এবং মানুষের যে জ্বর হয়, কতক্ষণ পর পর জ্বর হইতে পারে? সো 36 থেকে 48 ঘন্টা পর। ফালসিফেরাম দ্বারা ওয়ালি হচ্ছে 48 ঘন্টা পর, ভাইভেক্স হচ্ছে 48 ঘন্টা পর, ম্যালেরিয়া হচ্ছে 72 ঘন্টা পর। ওকে, দেন এইসব রোগের নামগুলো আমরা একটু জানব। রোগের নাম, আচ্ছা, সো প্লাজমোডিয়াম ফালসিফেরাম যে রোগটা হয় সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট। আচ্ছা, দেন ওভালি অ্যান্ড ভাইভেক্স দুইটা দ্বারা যে রোগটা হয় সেটা হচ্ছে টার্সিয়ান। এখন দুইটাই টার্সিয়ান, দুইটার মাঝে পার্থক্যটা কি? একটা হচ্ছে বিনাইন টার্সিয়ান আর একটা হচ্ছে মিল টার্সিয়ান বা মৃদু টার্সিয়ান। সো প্লাজমোডিয়াম ওভালি দ্বারা যেটা হয় সেটা অনেকটা মৃদু টার্সিয়ান বা এই রোগটা একটু মৃদু। আর এটা হচ্ছে বিনাইন টার্সিয়ান, এটা একটু তীব্র। আচ্ছা, তারপর লাস্ট হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এইটা যে রোগের নাম সেটা হচ্ছে কোয়ার্টার। মানে এটাকে কোয়ার্টান বলতেছি কিসের জন্য? কোয়ার্টান মানে কি? 4 ভাগ, আর 72 ঘন্টা কয় দিন? 4 দিন। 24 ঘন্টা 1 দিন, সো 72 ঘন্টা হচ্ছে 4 দিন। এই জন্য এটাকে বলা হয় কোয়ার্টান রোগের নাম। আচ্ছা, দেন হচ্ছে এগুলো সুপ্ত অবস্থা।
সুপ্ত অবস্থা বলতে বোঝানো হয়েছে এইসব স্পাইসিস দ্বারা যখন মানবদেহে আক্রমণ ঘটে কতক্ষণ পর তার যেই জ্বরের যেই বা তার যেই লক্ষণটা এটা প্রকাশ পায় সেটা হচ্ছে সুপ্ত অবস্থা। মানে এই স্পাইসিসটা মানবদেহে আক্রান্ত করলো, আক্রান্ত করার পর যে সময় পর তার রোগের যে লক্ষণ এটা প্রকাশ পায় সেটা হচ্ছে সুপ্ত অবস্থা। আচ্ছা, সো প্লাজমোডিয়াম ফালসিপারাম এটা সুপ্ত অবস্থা হচ্ছে 8 থেকে 14 দিন। 15 দিন। দেন প্লাজমোডিয়াম ওভালি এটা সুপ্ত অবস্থা 11 থেকে 16 দিন। আচ্ছা, দেন সবচেয়ে বেশি সুপ্ত অবস্থা প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এটা হচ্ছে 18 থেকে 40 দিন। আচ্ছা, এখন প্লাজমোডিয়াম ভাইভেক্স এটা ভি দিয়ে মনে রাখতে হবে, এটা হচ্ছে 12 থেকে 20 দিন। ভি ফোর হচ্ছে 12, এই ভি থেকে 12, এই 12 থেকে থেকে মনে রাখতে হবে 20, 12, 20। আচ্ছা, আর সবচেয়ে বেশি সুপ্ত অবস্থা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া 18 থেকে 40 দিন। সো এটা হচ্ছে এই 4টা প্রজাতির আমরা কি জানলাম। এটার দ্বারা আক্রান্ত হলে জ্বর যে হয় সেটা ডিউরেশন, রোগের নাম, এসব স্পাইসিস যখন মানবদেহে আক্রান্ত করবে এই রোগের নামগুলো কি, এবং আমরা লাস্টে জানলাম হচ্ছে সুপ্ত অবস্থা। মানে এই রোগগুলা মানবদেহে ঢোকানোর পর কতক্ষণ পর্যন্ত বা কত দিন পর্যন্ত তার রোগের লক্ষণ প্রকাশটা পায় সেটা হচ্ছে সুপ্ত অবস্থা। আচ্ছা, দেন আমরা জানবো হচ্ছে ম্যালেরিয়া যে পর্বের রোগটা হয় সেই রোগের যে জীবনচক্র সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, সো এই যে ম্যালেরিয়া এটা আসলে 2 প্রক্রিয়ায় যৌন জনন বা অযৌন জনন এই 2 প্রক্রিয়ার মাধ্যমে তার জীবনচক্রটা সম্পন্ন করে। অযৌন জনন চক্র, যৌন জনন চক্র। আচ্ছা, সো এই যে ম্যালেরিয়া রোগটা ছড়াবে বা ম্যালেরিয়ার এই জীবনচক্রটা সম্পন্ন করবে এখানে 2টা প্রজাতি প্রয়োজন হয়, একটা হচ্ছে মশকি আর একটা হচ্ছে মানুষ। আচ্ছা, সো তার আগে আমরা একটা জিনিস বলে নিই, এই ম্যালেরিয়া এটা কিন্তু মশার মাধ্যমে ছড়ায় না, মশকের মাধ্যমে ছড়ায়। এখন বলতে পারো এটা কিসের জন্য। সো মশা, পুরুষদের কাজ হয় সাধারণত কি ফুলে ফুলে পরাগরেণু উদ্ধার করে নিয়ে যাওয়া, কিন্তু মশকি হচ্ছে স্ত্রী, এই জন্য এটার কাজ হচ্ছে, এই জন্য এই যে মশকি আছে এইখানেই ম্যালেরিয়া রোগটা ছড়ায় বা ম্যালেরিয়া জীবনচক্রটা সম্পন্ন করে, মশার মধ্যে না। ঠিক আছে, কারণ মশার কাজটা হচ্ছে পরাগরেণু কালেক্ট করা। আচ্ছা, দেন মশকের মধ্যে বিশেষ একটা পর্ব আছে অ্যানোফ্লেক্স। অ্যানোফিলিস বানানটা হবে PHELES, অ্যানোফিলিস। এই পর্বের শুধুমাত্র মশকি দ্বারা ম্যালেরিয়া জীবনচক্র সম্পন্ন করে। আচ্ছা, এখন আমরা জীবনচক্রে ফিরে যাই। সো ম্যালেরিয়া 2টা জীবনচক্র সম্পন্ন করে, একটা হচ্ছে অযৌন জনন, যৌন জনন। সো অযৌন জনন করে হচ্ছে মানুষের দেহে আর যৌন জনন করে হচ্ছে মশকির দেহে। আচ্ছা, সো এই যে মানুষের দেহে এখানে আবার 2টা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে হেপাটিক সাইজোগনি আর এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এখন আমরা সবাই জানি হেপাটিক মানে কি, যকৃৎ। হেপাটিক ইংলিশ শব্দ, এটা বাংলা শব্দ হচ্ছে যকৃৎ। সো হেপাটিক সাইজোগনি তাহলে কোথায় ঘটবে, যকৃতে ঘটবে। আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রো মানে কি, এরিথ্রোসাইট যেটা আমরা পড়ছি যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। আচ্ছা, আরবিসি যেটাকে বলে, তো এটার ঘটবে হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকায়। আবার হেপাটিক সাইজোগনিকে আবার আরও 2টা ভাগে ভাগ করা যায়। দেখো, হেপাটিক সাইজোগনিটা এরিথ্রোসাইটিক সাইজোগনির আগে না, এই কারণে হেপাটিক সাইজোগনিকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পি এরিথ্রোসাইটিক, এটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। আচ্ছা, সো মোটামুটি এটা হচ্ছে ভাগ। সো এই যে মশকের দেহে যৌন জনন এটাকে 2 ভাগ ভাগ করা যায়।
আচ্ছা, সো এটার জনজনন যেটা ঘটে সেটা হচ্ছে জাইগোট পর্যন্ত ঘটে একটা, এবং আমাদের এই যে মানুষের যে অজনজনন ঘটে এটার পর হচ্ছে আমাদের এই জনজননটা ঘটে। এখন আমরা ফার্স্টে অজনজনন সম্পর্কে জানি, তারপর আমরা জনজনন সম্পর্কে পরে জানবো। সো ফার্স্ট আমরা অজনজনন সম্পর্কে জানি, এটা মানুষের দেহে ঘটে থাকে। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমরা হেপাটিক সাইজোগনির পি এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পর্কে জানবো। হেপাটিক সাইজোগনির পি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এটার আমরা ধাপগুলো দেখব। অ্যাট ফার্স্ট পি এরিথ্রোসাইটিক সাইজোগনি আমাদের কোথায় সংগঠিত হবে? যকৃতে সংগঠিত হবে। কেন যকৃতে সংগঠিত হবে? কারণ এটার নাম হচ্ছে হেপাটিক। হেপাটিক মানে হচ্ছে যকৃত। আচ্ছা, সো এটা ফার্স্ট একটা যকৃতের নিউক্লিয়াস। সো অ্যাট ফার্স্ট আমাদের যখন মশকি আমাদের দেহে আক্রমণ করলে মশকির স্পোরোজোয়েট রক্তের মাধ্যমে যকৃতে পৌঁছায়, এটার নাম হচ্ছে স্পোরোজোয়েট। আচ্ছা, সো এই যে স্পোরোজোয়েটটা এটা আসলে একটা মাকু আকৃতি থাকে, এরকম শেপের আকৃতি থাকে। আচ্ছা, অর্থাৎ মাকু আকৃতির এই স্পোরোজোয়েটটা যকৃতে পৌঁছায়। যকৃতে পৌঁছানোর পর এটা যখন ভিতরে অবস্থান করে তখন এই নিউক্লিয়াস থেকে খাদ্য গ্রহণ করে। সো এই যে নিউক্লিয়াস থেকে খাদ্য গ্রহণ করলে এটা মাকু আকৃতি থেকে গোলাকার আকৃতি হয়ে যায়। আচ্ছা, সো একটু খেয়াল করলেও বোঝা যায় এই যেই যকৃত আছে এটা মাকু আকৃতি থেকে এই গোলাকার আকৃতি হয়ে যায়, আর নিউক্লিয়াসটা খর্বাকারের মতন হয়ে যায়। আচ্ছা, এটার নাম হচ্ছে, আচ্ছা দেখো একটু খেয়াল করো, এটা কি নিউক্লিয়াস থেকে খাদ্য গ্রহণ করলো না, তার মানে ওর খাবার নাই, যে ক্রিপ্টা জাতে, ঠিক আছে, ক্রিপ্টা আমি ওদের কি বলবো, ক্রিপ্টা। সো এই জন্য এটাকে বলা হয় ক্রিপ্টোজয়েট। তো ছন্দের মধ্যে ইজিলি মনে রাখতে পারি, এর যেহেতু খাদ্য নেই, খাদ্য গ্রহণ করছে এই জন্য এই ক্রিপ্টা, এই জন্য নাম হচ্ছে ক্রিপ্টোজয়েট। আচ্ছা, সো এই যে ক্রিপ্টোজয়েটের পরের ঘটনাটা হচ্ছে এই যকৃতের মধ্যে এর যে নিউক্লিয়াস, ক্রিপ্টোজয়েটের মধ্যে নিউক্লিয়াস, সেটা হচ্ছে অনেকগুলা নিউক্লিয়াসে বিভাজন হয়। সো এই যে বহু খণ্ডকিত নিউক্লিয়াস সৃষ্টি করলো, এই দশাটার নাম হচ্ছে সাইজন্ট। আচ্ছা, সো আমি ফার্স্ট আবারও বলি, ক্রিপ্টোজয়েট এর মধ্যে যে নিউক্লিয়াস আছে এটা অনেকগুলো বিভাজন হলো। সো এই বিভাজনগুলোর নাম হচ্ছে সাইজন্ট। এই বিভাজনগুলো যে বহু নিউক্লিয়াস দশার, এটাকে বলা হয় সাইজন্ট। আচ্ছা, দেন পরবর্তী ঘটনা কি, এই যে প্রত্যেকটা নিউক্লিয়াস আশেপাশে সাইটোপ্লাজম সহ একটা কোষ তৈরি করে। আচ্ছা, আমরা জানি নিউক্লিয়াস তার আশেপাশের সাইটোপ্লাজম যখন একত্রিত হয় নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজম, তখন এটা একটা কোষ তৈরি করে। এই দশাটার নাম হচ্ছে মেটাক্রিপ্টোজয়েট, সরি ক্রিপ্টোমেনোজয়েট। আচ্ছা, সো এই ক্রিপ্টোমেনোজয়েটের পরের ঘটনা যেটা হয়, এই যেই সাইনোসয়েড যকৃতগুলা এটাকে বিদীর্ণ করে, এই কোষগুলা বিদীর্ণ করে যকৃত থেকে বের হয়ে যায়। যকৃতের ফাঁকা স্থান যেটাকে বলা হয় সাইনোসয়েড এখানে অবস্থান করে। আচ্ছা, সো এটা মোটামুটি হচ্ছে পি এরিথ্রোসাইটিক সাইজোগনি। সো আমরা এখন জানবো হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এর পরের ঘটনাটা কি হয়, যখন এই যে ক্রিপ্টোমেনোজয়েট তৈরি হলো, এটা আবার নতুন করে আরেকটা যকৃত কোষকে আক্রমণ করবে। সো ঘটনাটা আমরা আবার দেখি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির ঘটনাটা। এক্সো এরিথ্রোসাইটিক এটা কিন্তু হেপাটিকের একটা অংশ, হেপাটিকের 2 নম্বর অংশ। আমরা পি এরিথ্রোসাইটিক সম্পর্কে জেনেছিলাম, এখন আমরা জানবো হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। সো লাস্ট কি দশায় পরিণত হয়েছিল? লাস্ট পরিণত হয়েছিল ক্রিপ্টোমেনোজয়েট।
এতটুকু পর্যন্ত হয়েছে পি এরিথ্রোসাইটিক সাইটোগনি শেষ হয়ে গেছে। এখন পরবর্তী ঘটনা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি, যেটা শুরুটা হবে ক্রিপ্টোমেরোজোইট দিয়ে, অর্থাৎ পি এরিথ্রোসাইটিক সাইটোগনিতে ক্রিপ্টোমেরোজোইট দিয়ে শেষ হয়েছে। এখন এই ক্রিপ্টোমেরোজোইট দিয়া নতুন একটা সাইটোগনি শুরু হবে, সেটার নাম হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি। আচ্ছা, সো এই একটা নতুন যকৃৎ কোষ, এই যকৃৎ কোষকে ক্রিপ্টোমেরোজোইট আবার আক্রমণ করবে। এটা হচ্ছে যকৃতের নিউক্লিয়াস, এটার নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজোইট। দেন পরবর্তী ঘটনার মতন আগে যেমন পি এরিথ্রোসাইটিক সাইটোগনিতে হয়েছিল, এই যে নিউক্লিয়াসটা আছে এটা বহু খণ্ডকিত নিউক্লিয়াসে পরিণত হয়। এই দশাটার নাম হচ্ছে সাইজন্ট। ঠিক এইখানেও সাইজন দেখা যায়। আচ্ছা, এই যে আগের মতন বহু নিউক্লিয়াস দশা যে সাইজন, তারা আশেপাশের সাইটোপ্লাজম সহ এক একটা কোষ তৈরি করে। এই যে প্রত্যেকটা নিউক্লিয়াস তার আশেপাশের সাইটোপ্লাজম সহ একটা কোষ তৈরি করে। আচ্ছা, এখন এটার নাম কি একটু খেয়াল করো, এটার নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজোইট। সো এই ক্রিপ্টোমেরোজোইট কথাটা লিখলাম আমরা। এটার নাম হচ্ছে, তার আগে শুধু মেটাটা ইউজ করবা, মেটাটা যুক্ত করবা, শুধু যুক্ত হবে কি মেটা। আগেরটাও ছিল ক্রিপ্টোমেরোজোইট, এখন এটাও ক্রিপ্টোমেরোজোইট, বাট মেটাটা যুক্ত করতে হবে। আচ্ছা, তখন এই মেটা ক্রিপ্টোমেরোজোইট তার আগের দশার মতন যকৃৎ বিদীর্ণ করে বের হয়ে যায়। এখন এই যে মেটা ক্রিপ্টোমেরোজোইটগুলো কিছু অংশ একটু বড় হয়, কিছু অংশ ছোট হয়। সো বড় অংশগুলোর নাম হচ্ছে মেটা ক্রিপ্টোমেরোজোইট, আর ছোট অংশগুলোর নাম হচ্ছে মাইক্রো ক্রিপ্টোমেরোজোইট। আচ্ছা, সো এই যে মেটা ক্রিপ্টোমেরোজোইট এগুলো যেহেতু বড়, এগুলো সাহস আছে আরবিসিকে অ্যাটাক করা বা লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করা। ঠিক আছে, আরবিসি রেড ব্লাড কর্পাসকুলাস, এটাকে অ্যাটাক করার সামর্থ্য আছে হচ্ছে মেটা ক্রিপ্টোমেরোজোইটের, কারণ এটা বড়, নামের মধ্যে আছে মেটা, মেটা মানে হচ্ছে বড়। এটা হচ্ছে মাইক্রো মানে ছোট, এটার কিন্তু সামর্থ্য নাই একটা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করা। সো এটা যেহেতু মাইক্রো ক্রিপ্টোমেরোজোইট, এটা লোহিত রক্তকণিকা আক্রমণ করে না, তাহলে এটা কি করবে, এটা আবার এই যকৃৎ কোষকে আক্রমণ করবে। আবার সেম প্রক্রিয়াটা ঘটবে, আবারও সাইজন্ট হবে, আবারও মেটা ক্রিপ্টোমেরোজোইট, এভাবে হইতে থাকবে। তো এই মাইক্রো ক্রিপ্টোমেরোজোইট এটার কাজটা হচ্ছে কি, কন্টিনিউয়াসলি মেরোজোইটগুলো সৃষ্টি করা। সো অনেকগুলো এই ক্রিপ্টোমেরোজোইটগুলো সৃষ্টি করার কাজ হচ্ছে মাইক্রো ক্রিপ্টোমেরোজোইট, আর এই যে মেটা ক্রিপ্টোমেরোজোইট এটা হচ্ছে লোহিত রক্তকণিকা আক্রমণ করে। আচ্ছা, এইভাবে চক্রাকারে চলতেই থাকে ঘটনাটা। সো আমরা সূক্ষ্ম পার্থক্যগুলো আবার একটু খেয়াল করি এই পি এরিথ্রোসাইটিক এবং এক্সো এরিথ্রোসাইটিকের। আচ্ছা, সো পার্থক্যগুলো কি, অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে স্পোরোজোয়েট, সেটা ছিল স্পোরোজোয়েট। স্পোরোজোয়েটের পরের দশাটার নাম হচ্ছে ক্রিপ্টোজোয়েট, ক্রিপ্টোজোয়েট। এর পরের দশার নাম হচ্ছে সাইজন্ট, এর পরের দশার নাম হচ্ছে ক্রিপ্টো এজোয়েট। এটা আগের মধ্যে নিয়ে আসে, মাঝখানে যুক্ত হয়েছে মেরোজোয়েট, খালি মাঝখানে এক্সট্রা যুক্ত হয়েছে মেরো, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা ক্রিপ্টোজোয়েট, এটা হচ্ছে ক্রিপ্টোমেরোজোয়েট। আচ্ছা, তার পরের দশায় ক্রিপ্টোমেরোজোয়েট, দেন সাইজন্ট, দেন এই ক্রিপ্টোমেরোজোয়েট সেম রয়েছে, এটার সাথে একটা অ্যাটাচ হয়েছে, সেটা হচ্ছে মেটা কথাটা। ঠিক আছে, কোনটার পর কোনো কথাটা আসছে এটা একটু খেয়াল রাখতে হবে, মেটা। দেন এরপরের যেই পার্টটা, এটাতে মেটা আর মাইক্রো এই দুটো যুক্ত হয়েছে, এটা মেটা ক্রিপ্টোমেরোজোয়েট, আর এটা হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজোয়েট, এটা মেটা ক্রিপ্টোমেরোজোয়েট। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে এটা মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজোয়েট, এটা হচ্ছে ম্যাক্রো, সরি এটা ম্যাক্রো হবে, ম্যাক্রো মানে হচ্ছে বড়। এই মেটা ক্রিপ্টোমেরোজোয়েট তো এটা সেমই রয়েছে, এখানে এটা মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজোয়েট হবে, এটা হবে ম্যাক্রো মেটা ক্রিপ্টোমেরোজোয়েট, এটা হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজোয়েট। মাইক্রো মানে হচ্ছে ছোট, ম্যাক্রো মানে হচ্ছে বড়। এই বড়গুলো হচ্ছে কি আমাদের লোহিত রক্তকণিকে আক্রমণ করে, আর এই যে ছোটগুলো আছে সেটা হচ্ছে আবার যকৃৎ কোষকে আক্রমণ করে। সো এটা আমরা একটু জানলাম। এখন আমাদের কাজটা হচ্ছে পরবর্তী ঘটনা এরিথ্রোসাইটিক চক্র।
এই অ্যারিথ্রোসাইটিক চক্রটা যেটা কাজটা হবে ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েডকে নিয়ে। আচ্ছা, এই যে কি কি ওয়ার্ড যুক্ত হয়েছে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, দেন আমরা পরবর্তী চক্র সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যারিথ্রোসাইটিক চক্র। আচ্ছা, অ্যারিথ্রোসাইটিক কোথায় হয় সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকায় হয়। আচ্ছা, সো আমরা আগে একটা আরবিসি বা লোহিত রক্তকণিকা আঁকি। এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে তার হিমোগ্লোবিন। আচ্ছা, সো এটা ধরে হচ্ছে ম্যাক্রোমেটাক্রিপ্টো মেরোজয়েড। ম্যাক্রো মানে হচ্ছে বড়, আর এটা হচ্ছে মেটাক্রিপ্টো মেরোজয়েড। আচ্ছা, সো এই যে ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড, এটা যখন হিমোগ্লোবিন যাবে তখন এই হিমোগ্লোবিনগুলো ভক্ষণ করবে। সো এটা প্রথম কাজ হচ্ছে হিমোগ্লোবিনকে ভক্ষণ করা। সেই হিমোগ্লোবিনকে ভক্ষণ করার পর এটা যে দশে পরিণত হয় সেটা হচ্ছে ট্রোফোজয়েড। দেন এর পরবর্তী দশাটা হচ্ছে ট্রোফোজয়েড। হিমোগ্লোবিন ভক্ষণ করছে, দেন যেই দশা পরিণত হবে এটার নাম হচ্ছে ট্রোফোজয়েড। আচ্ছা, দেন ট্রোফোজয়েডের পরবর্তী ঘটনাটা পাথর বসানো একটা আংটির মতন মনে হয়। আচ্ছা, এই যে এখানে একটা মনে হচ্ছে একটা রিংয়ের মতন, এই যে পাথর বসানো এটা মনে হচ্ছে একটা পাথর বসছে আর একটা রিংয়ের মতন, এটা বলে সিগমেন্ট রিং। কি রিং বলা হয়? এটাকে সিগমেন্ট রিং বলা হয়, যেটা পাথর বসানো একটা রিংয়ের মতন মনে হয় এই গঠনটা। দেন পরবর্তী ধাপ, এর পরবর্তী ধাপে এই সিগমেন্ট রিংটা একটা অ্যামিবার মতন আকারকৃতি ধারণ করবে। আচ্ছা, এই যে অ্যামিবার মতন আকারকৃতি ধারণ করলো এটার নাম হয়ে যায় অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েড। আচ্ছা, এই যে অ্যামিবয়েড ট্রফোজয়েড হইল, এর আশেপাশে কতগুলো দানা দেখা যায়। এই যে দানাগুলোর নাম, এটার নাম হচ্ছে সারফনাস কণা বা সারফনাস দানা, এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা দানা। কিসের জন্য? কারণ এই সারফনাস দানা যখন হয় এটা দেখেই তুমি বুঝতে পারো যে ম্যালেরিয়া তোমাকে অ্যাটাক করছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি, মেটাক্রিপ্টো মেরোজয়েড, মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড, ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড, এই পর্যন্ত যে ধাপগুলো হয়েছে তখন বোঝা যায় না আসলে ম্যালেরিয়া আমাদের আক্রমণ করছে কিনা। যখন এই যে সারফনাস দানাগুলো দেখা যায় একটা লোহিত রক্তকণিকার মধ্যে, ঠিক তখনই তুমি বুঝতে পারবা যে তোমার দেহে ম্যালেরিয়া আক্রমণ করছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ দানা, কারণ এটা দেখে টেস্ট করা হয় যে তোমার ম্যালেরিয়া হয়েছে কি হয়েছে না। আচ্ছা, দেন অ্যামিবয়েড ট্রফোজয়েডের পরবর্তী দশায় এটা একটা ফুলের আকার আকৃতির মতো ধারণ করবে, ফুলের পাপড়ির মতো। এই যে ফুলের পাপড়ির মতন আকার আকৃতি ধারণ করে, তার আগে এই অ্যামিবয়েড ট্রফোজয়েডের যে নিউক্লিয়াস সেটা হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হতে পরিণত হয়। এটা দশাটা হয়ে যায় সাইজন্ট। আচ্ছা, এই যে বহু নিউক্লিয়াস এটা ফুলের প্রত্যেকটা পাপড়ির মধ্যে যায়, ফলে এই যে অবস্থাটার নাম এটা হয়ে যায় রোজেট। আচ্ছা, সো এই যে রোজেট দশার পর প্রত্যেকটা নিউক্লিয়াস সেম আগের মতন এক একটা তার সাইটোপ্লাজম সহকারে এক একটা কোষে পরিণত হয়। আচ্ছা, মূলত এটাই হচ্ছে পুরো অ্যারিথ্রোসাইটিক ধাপ। এখন এই যে কতগুলো কোষে পরিণত হলো, কতগুলো গ্যামেটোসাইটে পরিণত হয়, একটা হচ্ছে পুং গ্যামেট হয়, একটা হচ্ছে স্ত্রী গ্যামেট হয়। অর্থাৎ এই যে রোজেট থেকে আমাদের পরবর্তী যে দশাটা গ্যামেট সৃষ্টি হয়, দুই ধরনের গ্যামেট, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। আচ্ছা, সেটা সম্পর্কে আমরা একটু জানি। পুং গ্যামেট আর হচ্ছে স্ত্রী গ্যামেট। আচ্ছা, পুং গ্যামেট হচ্ছে একটা ছোট কোষ, বাট স্ত্রী গ্যামেট হচ্ছে একটা বড় কোষ। কিন্তু ঘটনা হচ্ছে যেটা ছোট সেটা বড়, মানে কি
পুং গ্যামেটের কোষ ছোট বাট এটা নিউক্লিয়াসটা বড়, আর স্ত্রী গ্যামেটের কোষ বড়, এটা নিউক্লিয়াসটা ছোট এবং মাঝখানে না থেকে সেন্ট্রালে না থেকে এক পাশে সরে যায়। আচ্ছা, এখন আমরা একটু কালার সম্পর্কে জানি। সো পুং গ্যামেটের যে সাইটোপ্লাজমটা আছে সেটা হচ্ছে এক ধরনের গোলাপি পিঙ্ক কালার। আচ্ছা, এই নিউক্লিয়াসটা হচ্ছে একটা পিঙ্ক কালার বা গোলাপি টাইপের। আচ্ছা, দেন এটার যে সাইটোপ্লাজম হচ্ছে এটা হচ্ছে হালকা নীল। এটা হচ্ছে হালকা নীল, এটা রংটা। আর স্ত্রী গ্যামেটের যে সাইটোপ্লাজম হচ্ছে এটা হচ্ছে গাঢ় নীল। এটা হচ্ছে পুরোটা গাঢ় নীল। দেন এটার যেই নিউক্লিয়াস আছে সেটা হচ্ছে ঘন প্রান্তভাগে অবস্থিত। এটার কোনো একটা নিজস্ব কালার নেই, বই লেখা নেই কোনো, এটা ঘন প্রান্তভাগে অবস্থিত। সো এতটুকু কালার সম্পর্কে আমরা জানতে পারি। এখন আমরা যদি আকার সম্পর্কে জানি, পুং গ্যামেটোসাইট, যেটা পুং গ্যামেটোসাইট সেটার আকার হচ্ছে 9 থেকে 10 মাইক্রোমিটার, 9 থেকে 10 মাইক্রোমিটার। আর যেটা স্ত্রী গ্যামেটোসাইট সেটা হচ্ছে 10 থেকে 12 মাইক্রোমিটার। এটা জাস্ট তোমাদের ধারণার জন্য, এটা কখনো আসবে না যে আকার সম্পর্কে কখনো কি আসবে না, এটা জাস্ট একটু ধারণা দিলাম যে এটা কতটুকু ছোট, এটা কতটুকু বড়। সো পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইটের বেসিক জিনিসটা আমরা শিখে গেলাম। সো আমরা ম্যালেরিয়া প্রজাতির পি এরিথ্রোসাইটিক, এক্সো এরিথ্রোসাইটিক এবং লাস্ট আমরা এরিথ্রোসাইটিক সাইজগুলি সম্পর্কে শিখলাম। আচ্ছা, দেন আমরা শিখবো হচ্ছে যৌন জনন, এটা মশকের দেহে ঘটে। মশকের যৌন প্রজনন, যৌন জীবনচক্র। আচ্ছা, যৌন জীবনচক্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্যামেটোসাইট, একটা হচ্ছে স্পোরোগনি। দেন আমরা এই যে আমরা বলছিলাম যে যৌন চক্র, আমরা এই যে কিন্তু অযৌন চক্রের মধ্যে হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিকগনি শেষ। হেপাটিকের মধ্যে আমরা পি এরিথ্রোসাইটিক, এক্সো এরিথ্রোসাইটিক এই দুইটাও শিখছি, এরিথ্রোসাইটিক শিখছি। তার মানে আমাদের এই পার্টটা কিন্তু শেষ। লাস্ট যে পার্টটা আসে সেটা হচ্ছে যৌন প্রজনন। আমি তখন বলছিলাম যে যৌন প্রজননকে দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? গ্যামেটোগনি, স্পোরোগনি। আচ্ছা, গ্যামেটোগনি কি? এটা গ্যামেটের মিলন ঘটে, আর স্পোরোগনিতে সেই গ্যামেটটা বা জাইগোটটা এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আচ্ছা, আমরা এখন সেটাই বিস্তারিত জানব। আচ্ছা, সো যৌন জীবনচক্রে গ্যামেটোগনি সম্পর্কে আমরা জানবো অ্যাট ফার্স্ট। আচ্ছা, সো গ্যামেটোগনিতে কী কাজটা হয়? গ্যামেটোগনিতে ঘটে হচ্ছে মশকের ক্রপে। এখন বলতে পারো মশকের ক্রপ কি জিনিস? ক্রপ হচ্ছে মশকের পাকস্থলী। আচ্ছা, এই যে ঘটনাটা এটা মশকের ক্রপে ঘটে, পাকস্থলীতে ঘটে। সো পাকস্থলীতে কি ঘটে? অ্যাট ফার্স্ট এটা হচ্ছে স্ত্রী গ্যামেট, এটা হচ্ছে পুং গ্যামেট। আচ্ছা, বা এটাকে বলা হয় ম্যাক্রো গ্যামেট। ম্যাক্রো গ্যামেটোসাইট বা স্ত্রী গ্যামেট। আর এটাকে বলা হয় মাইক্রো। মাইক্রো মানে ক্ষুদ্র, যেহেতু পুং গ্যামেটোসাইট একটা ক্ষুদ্র, এই জন্য এটাকে বলা হয় মাইক্রো গ্যামেটোসাইট। মাইক্রো গ্যামেটোসাইট বা পুং গ্যামেট। আচ্ছা, এখন ঘটনাটা কী ঘটে? ম্যাক্রো গ্যামেটোসাইট এটা তেমন একটা পরিবর্তন ঘটে না, মূল পরিবর্তনটা ঘটে হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট। সো ম্যাক্রো গ্যামেটোসাইটে কী ঘটনা ঘটে? এই যে ম্যাক্রো গ্যামেটোসাইট একটা অংশ একটু বেঁকে যায়। সো এই যে বেঁকে যাওয়ার নাম হচ্ছে এটা বলা হয় শঙ্কু বা নিষেক শঙ্কু। আচ্ছা, শঙ্কু বা নিষেক শঙ্কু। আর এই যে মাইক্রো গ্যামেটোসাইট, এখানে একটা হিউজ পরিবর্তন ঘটে। কি পরিবর্তন? এর প্রত্যেকটা, এটা যে নিউক্লিয়াস সেটা বহু নিউক্লিয়াসে পরিণত হয়।
দেন প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটা ফ্লাজেলার মধ্যে চলে যায়। এই যে প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটা ফ্লাজেলার মধ্যে চলে যায়, এটার নাম হচ্ছে ফ্লাজেলেশন। ফ্লাজেলেশন। আচ্ছা, এই যে প্রত্যেকটা ফ্লাজেলা এক একটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই একটা ফ্লাজেলা হয়ে গেল, এই একটা ফ্লাজেলা হয়ে গেল, এই একটা ফ্লাজেলা হয়ে গেল। এই যে বিচ্ছিন্ন দশাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। এক্সফ্লাজেলেশন। সো এই ঘটনাগুলো ঘটে মূলত পুং গ্যামেটে, আর এই ঘটনা ঘটে হচ্ছে স্ত্রী গ্যামেটে। আচ্ছা, তখন কি ঘটে, এই যে এক একটা ফ্লাজেলা এই নিষেক শঙ্কুর দিকে অগ্রগামী হয়, ফলে এই যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটলো, এটার নাম হচ্ছে জাইগোট। ফলে একটা জাইগোট তৈরি হলো, এবং এই প্রক্রিয়াটার নাম হচ্ছে নিষেক। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে নিষেক। সো নিষেক একটা প্রক্রিয়া, এবং এর ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট তৈরি হয়। আচ্ছা, সো গ্যামেটোগনি চক্রতে এভাবেই নিষেক ঘটে এবং জাইগোট তৈরি হয়। আচ্ছা, এই যে জাইগোট তৈরি হলো, এটা পরবর্তীতে ওকিনেট তৈরি হয়। এই যে এটা পরবর্তীতে ক্রপের একবারে দেয়ালে ঘেঁষে যায়, ফলে এখানে একটা ওকিনেট তৈরি হয়, যেটা একটা কীট আকৃতির মতো। আচ্ছা, ওকিনেট তৈরি হয়, এভাবে মূলত গ্যামেটোগনি ঘটে। এবং পরবর্তী দশটা হচ্ছে স্পোরোগনি, যেটা হচ্ছে ক্রপের বাইরে ঘটে। গ্যামেটোগনি হচ্ছে ক্রপ বা পাকস্থলী, এটার ভিতরে ঘটে। আর স্পোরোগনি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ক্রপ আছে পাকস্থলী, সেটা বাইরে ঘটে। সো আমরা এখন সেটা দেখি। পরবর্তী দশটার নাম হচ্ছে স্পোরোগনি। আচ্ছা, এটা হচ্ছে মূলত ক্রপ। আমাদের লাস্ট কি তৈরি হয়েছে সেটা হচ্ছে ওকিনেট তৈরি হয়েছে। এই যে ওকিনেট তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্রপের বাইরে চলে যায়। এই যে ক্রপের বাইরে চলে গেছে এবং তার আশেপাশে একটা সিস্টের আবরণ থাকে। এই যে সিস্টের আবরণ, একটা হচ্ছে ওকিনেটটা বাইরে চলে গেছে এবং আশেপাশে সিস্টের আবরণ রয়েছে, এটার নাম হয়ে যায় ও সিস্ট। দেন পরবর্তী ঘটনা সেম, ও সিস্টের পর এই যে একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা বহু নিউক্লিয়াসে পরিণত হয়, যেটাকে সাইজোন বলে। দেন প্রত্যেকটা নিউক্লিয়াস আবার তার আশেপাশে সাইটোপ্লাজম সঙ্গে একটা কোষ তৈরি করে, পরে কোষ বিদীর্ণ হয়ে এটা বাইরে চলে যায়। সো এই যে বাইরে চলে যায়, এটার নাম হচ্ছে তখন স্পোরোজয়েট হয়ে যায়। এবং এই স্পোরোজয়েটটাই মানুষকে আক্রান্ত করে এবং ওই ঘটনাটা আবার চক্রকারে শুরু করে। এই স্পোরোজয়েট কিন্তু এখানে ছিল, এই যে এই স্পোরোজয়েট কিন্তু আমাদের পি অ্যারিথ্রোসাইটিক সাইজোগোনিক চক্র শুরু করছিল, যেটা মশকের জীবনচক্রে একবারে সর্বশেষ ধাপ। মানে এটা কিন্তু একটা চক্রাকারে চলতে থাকছে। মশকিতে শেষ হয়েছে স্পোরোজয়েট দিয়ে, এবং মানুষের শুরু করছে এই স্পোরোজয়েট দিয়ে শুরু করছে। আবার মানুষের শেষ হয়েছে গ্যামেটোসাইট দিয়ে, মশকি কিন্তু শুরু করছে আবার ওই গ্যামেটোসাইট থেকে। সো আমরা অজনজনন এবং যৌনজনন আমরা এটা শিখলাম। আচ্ছা, আমরা যদি পুরো ধাপটা দেখাই, এর মধ্যে কয়েকটা ডিপ্লয়েড ধাপ আর কয়েকটা হ্যাপ্লয়েড ধাপ আইডেন্টিফাই করি। পুরা ধাপটা শেষে আমরা কতগুলো ডিপ্লয়েড দেখছি, কতগুলো হ্যাপ্লয়েড ধাপ দেখছি, এটা আমরা আইডেন্টিফাই করি। জাস্ট পুরোটা যখন আমরা জীবনচক্র পড়ছি, জাস্ট এট এ নাটশেল আমি এখন এটা বলার চেষ্টা করব। সো তোমরা বলো তো, ফার্স্টে শুরু হয়েছিল হ্যাপ্লয়েড কী দশা দিয়ে? মানুষের স্পোরোজয়েট দিয়ে। এই যে স্পোরোজয়েট, তারপর সাইজন্টে পরিণত হয়েছে, তারপর হচ্ছে ক্রিপ্টোজয়েটে। ক্রিপ্টোজয়েটে। আচ্ছা, ক্রিপ্টোজয়েটের পর কী হয়েছে? ক্রিপ্টোমেরোজয়েটে পরিণত হয়েছে। দেন ক্রিপ্টোমেরোজয়েট কী হয়েছে? মেটাক্রিপ্টোমেরোজয়েটে পরিণত হয়েছে। আচ্ছা, মেটাক্রিপ্টোমেরোজয়েটের পর কী পরিণত হয়েছে? সেটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট এবং ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট।
আচ্ছা, এই ম্যাক্রো বা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট দুটো একত্রিত হয়ে যে জাইগোটটা তৈরি করেছে সেটার নাম কি? ওকিনেট। এখন একটু খেয়াল করো, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট এন, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট হচ্ছে এন, দুইটা মিলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে 2n। এখান থেকে ডিপ্লয়েড ধাপটা শুরু হয়েছে। আচ্ছা, ওকিনেটের পরবর্তী দশার নাম হচ্ছে ওসিস্ট। দেন ওসিস্টের পরবর্তী দশার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোটের পরবর্তী দশার নাম হচ্ছে স্পোরোজোয়েট। আচ্ছা, সো এই যে জাইগোট পর্যন্ত 2n ছিল, তারপরে কিন্তু স্পোরোজোয়েটে সেটা হচ্ছে এনে পরিণত হয়। অর্থাৎ ডিপ্লয়েড দশা মাত্র কয়েকটাই, ওকিনেট, ওসিস্ট, জাইগোট, এবং হ্যাপ্লয়েড দশা হচ্ছে স্পোরোজোয়েট, ক্রিপ্টোজোয়েট, ক্রিপ্টোমেরোজোয়েট, মেটাক্রিপ্টোমেরোজোয়েট, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজোয়েট আর ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজোয়েট। সো এটা হচ্ছে পুরো ম্যালেরিয়ার একটা জীবন চক্রের, এটা নিয়ে আসলে আমরা আলোচনা করলাম। সো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।